হঠাৎ টিভির ভাষ্যে গলা ভেসে এলো। গলাটা অমিত শাহ, আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গলা। সেই সুবাদেই আমি স্মরণ করলাম অনেক দিন আগেকার কথা, সেই গুজরাট দাঙ্গার কথা। মনে পড়ে গেল সেই কথা যে সরকার না চাইলে দাঙ্গা হয় না। জ্যোতি বসুর প্রতি যা বিরূপতাই থাক না কেন, এই কথাটা কিন্তু সত্যি। এটা আপনাদের মেনে নিতেই হবে যে সরকার না চাইলে দাঙ্গা কোনোদিন হয় না। এবার আমরা একটা কবিতা পড়ি। সেই কবিতাটার নাম সবাই জানেন, খুব পপুলার কবিতা। কবিতাটার নাম বাতাসে লাশের গন্ধ। কবিতাটা লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। মিলে যায় এই গুজরাট দাঙ্গার ঘটনার সঙ্গে। আমরা গুজরাট নিয়ে এত কথা বলি, গুজরাটের বিরুদ্ধে এত কথা বলি, কিন্তু এই গুজরাটও দুঃখের দেশ ছিল একটা সময়। আজও কতটা সুখের আমি জানি না, কিন্তু গুজরাটি মানুষজন অত্যন্ত ভালো মানুষ, তাই তারা আজও মনে রাখতে পারবে সেই দিনকার ঘটনার কথা। হয়তো বর্তমান প্রজন্ম নয়, অতীতের প্রজন্ম এসব কথা মনে রাখবে। যাকে সেসব কথা কবিতাটা আগে পড়ি। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভিতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ আসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের খুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা একই হবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরনো শকুন, বাতাসে লাশের গন্ধ। নিয়ন আলোয় তবু নর্তকীর দেহ দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত ঘুম আসে না। তন্দ্রার ভিতরে আমি শুনি ধর্ষিতা তরুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচার লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে ভেতরে। আমি ঘুমোতে পারি না, ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। কবিতাটা কীরকম হবে জানি না, এই বয়সে করা খুব কঠিন হয়ে গেছে আমার। সে যাক কথা। এই কবিতাটা আবার আর একটা কথাও মনে করিয়ে দিল। সেটা বিশ্বনাথ বাবু বলেছিলেন এই এবিপি আনন্দে এসে, তার ভাষ্যে। সেই ভাষ্যটা অবশ্য অন্য জিনিস। সেটা হচ্ছে শবের গন্ধ পাচ্ছেন তিনি, মৃতদেহের গন্ধ পাচ্ছেন তিনি,
বামফ্রন্টের মধ্যে থেকে। আচ্ছা, বামফ্রন্টের মানুষজন কি একদম সবাই মরে গেছে, লাশ হয়ে গেছে? কি ভাবছেন বিশ্বনাথবাবু, রাজনীতি বিশেষজ্ঞ, সফোলজিস্ট, যাই বলুন আপনি, কী ভেবেছেন? কেন তিনি এই কথা বললেন আমি জানি না। বামফ্রন্ট চলে গেছে তার অন্যায়ের জন্যে, তার খারাপ কাজের জন্য চলে গেছে। শেষ 10টা বছর সে তাই করেছে। সেই 10টা বছরের ফসল তৃণমূল তুলেছে, সেটা তুলবেই তারা, কেন তুলবে না? আমরা যারা সে সময় বামফ্রন্টকে সমর্থন করতাম, আমরাও তো চেয়েছিলাম এই সরকার চলে যাক। এই সরকার সত্যিই সব হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো সব হইনি। আপনি কি করে বলে দিলেন যে বামফ্রন্ট সব হয়ে গেছে, বামফ্রন্টের থেকে পচা গন্ধ ছাড়ছে? আরে আমরা তো এখনও মরিনি, আমরা তো এখনও বেঁচে আছি বিশ্বনাথবাবু। তাহলে কেন এই কথা বললেন? কেন আপনি এইসব কথা মাঝে মধ্যেই বলেন এবং আপনার কথার মধ্যে কোনো জ্ঞান গম্ভীর থাকে না? কখন কি বলেন কিছুই মনে থাকে না তা আপনি শুধু কাঁপতে থাকেন আর দেখতে থাকেন। কখনো দেখেছেন আপনি মমতাদির সঙ্গে অভিষেকের আলাদা একটা এন্টিটি, আবার কখনো মমতাদির সঙ্গে অভিষেকের পুরো এন্টিটি? কী চাইছেন আপনি, কী বলতে চাইছেন সেও পরিষ্কার হয় না আমার কাছে। আর আমরা যারা এখনও বেঁচে আছি তার লাশ হয়ে আছে, ঠিকই কথা, কিন্তু তবু তো লাশ, এখনও তো গন্ধ ছাড়েনি। আপনি কী করে বলে দিলেন আমাদের শরীর থেকে গন্ধ ছাড়ছে? আরে বাবা, আমরা তো একটা সময় বামপন্থী করতাম এবং এখনও বলি তাই, যে বামপন্থীরা লাস্ট 10টা বছর যে কাজ করেছে তার জন্য আজকে তৃণমূল তার ফসল পেয়েছে এবং সেই ফসল তারা তুলবেই, ঘরে তুলেছেও তারা। কিন্তু আজকে যা তাদের হাল, সে তো তার নিজেদের দুর্নীতির হাল, দুর্নীতির জন্য, ভ্রষ্টাচারের জন্যে। তার জন্য তো বামপন্থীরা দায়ী নয়। বামপন্থীরা শুধু একটা মাত্র কারণেই দায়ী, যে তারা লাস্ট 10টা বছর যে রাজত্ব করেছে, যে কটু কথা বলেছে অসিত বসু বা এই শ্রী প্রাল, তারা যারা বলেছে, সেই আপনার বিয়না কুমার, এরা যা সব অসভ্যতা করেছে, সেগুলো তো আমরা মেনে নিইনি। আমাদের মধ্যে হয়তো একটা প্রতিবাদ ছিল সেই নিয়ে, সেটির কথা ভুলে গেলেন আর বলে দিলেন গন্ধ বেরোচ্ছে আমাদের শরীর থেকে। কি ব্যাপার বলুন তো বিশ্বনাথবাবু, একটু রহস্যের কথা বলুন।